আজকে যে ক্রাইমের সত্য ঘটনাটা শুরু করছি সেটা মুম্বাইয়ের মালাডের একটা অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাটের রুম। সেখানে 2008 সালের 6ই মে রাত্রিবেলায় নীরজ গ্রোভার নামের 26 বছর বয়সী একজন যুবককে মেরে ফেলা হয়েছিল। এই ঘটনাটাই আজকে শোনাবো। এই ঘটনাটার সাথে 3 জন বিশেষভাবে যুক্ত ছিল। সেই 3 জনের পরিচয়টা আগে আমি বলে নিই। প্রথমেই পরিচয় দেব যার হত্যা হয়েছিল, নীরজ গ্রোভার। বয়স ছিল 26 বছর। উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা। কর্মসূত্রে সে মুম্বাইতে থাকত। সে মাত্র 26 বছর বয়সেই বিভিন্ন রকম টেলিভিশন সিরিয়ালে কাস্টিং এর এক্সিকিউটিভ হিসাবে সে কাজ করত। সহজ ভাষায় যদি বলি তাহলে কোনো সিরিয়াল বা সিরিজ বা কোনো টক শো, তাতে কে কে অংশগ্রহণ করবে তাদের অডিশন নেওয়া, তাদেরকে সিলেক্ট করা, বিভিন্ন যে কাজগুলো থাকে সেগুলোর একটা টিম থাকে, সেই টিমের সে এক্সিকিউটিভ ছিল। তো সে ওই কম বয়সেই শাহরুখ খানের একটা শো ছিল, তাতেও সে কাজ করেছিল। সেই সময়, যে সময় এই ঘটনাটা ঘটেছিল 2008 সালে, সেই সময় সে মহাভারত সিরিয়ালের জন্য কাস্টিং এর কাজ করছিল। কারা কারা ওই সিরিয়ালে কাজ করবে তাদের অডিশন নেওয়ার কাজ সে করছিল। অন্যদিকে আর একজন মেয়ে, তার নাম মারিয়া মনিকা সুসাইরাজ। বয়স 25 বছর। জন্ম কর্ণাটকের ব্যাঙ্গালোর শহরে। যথেষ্ট সুন্দরী একজন অভিনেত্রী। কন্নড় ভাষার 2টি মুভিতে কাজ করেছিল। তারপরে তার ইচ্ছা হয়েছিল সে বলিউডে কাজ করবে। বলিউডে কাজ করার জন্য সে কর্ণাটকের ব্যাঙ্গালোর শহর ছেড়ে চলে এসেছিল মুম্বাইয়ে কাজ করার চেষ্টা করার জন্য। তার মুম্বাইয়ে আসার আগে তার ছোট্টবেলার প্রেমিক, তার সঙ্গে তার বিয়ের এনগেজমেন্ট হয়ে গেছিল। প্রেমিকের নাম এমিল জেরুম ম্যাথিউ। 30 বছর বয়স। সে নেভির একজন অফিসার ছিল। ছোটবেলা থেকেই একজন মেধাবী ছাত্র। আশেপাশের লোকজনরা সবাই তাকে খুব ভদ্র, খুব ভালো মানুষ বলেই জানে। আর সবাই এটাও জানে যে এমিল ভীষণ ভালোবাসে নিজের ফিয়ন্সে মারিয়া মনিকা সুসাইরাজকে। মারিয়া কাজ খুঁজতে এসেছিল, আগেই বলেছি, মুম্বাইতে। একটা পার্টিতে তার সাথে আলাপ হয়েছিল নীরজ গ্রোভারের। মনিকা তাকে জানিয়েছিল যে সে বলিউডের ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসছে। যে কোনো কাজ, সিরিয়াল, সিনেমা বা কোনো শো। নীরজ গ্রোভার তাকে বলেছিল, তুমি দেখতে খুব সুন্দর, তুমি যেহেতু দেখতে সুন্দর, তুমি সহজেই কাজ পাবে। কিন্তু মনিকা বলেছিল, শুধু দেখতে সুন্দর হলেই হয় না, লোক চাই। পরিচিত লোক থাকলে কাজ সহজে পাওয়া যায়। নীরজ নিজের ফোনটা মনিকার দিকে এগিয়ে দিয়ে বলেছিল যে তোমার নম্বরটা এতে সেভ করে দাও, আমরা এখন মহাভারত সিরিয়ালের জন্য কাস্টিং এর কাজ করছি, তুমি অডিশন দিতে পারো। এই কথাটা শুনে মনিকার খুব ভালো লেগেছিল। মনিকার মনে হয়েছিল সে এবার কাজ পেয়ে যাবে। মনিকা অডিশনে গেছিল, অডিশন দিয়েছিল, তবে মনিকা রিজেক্ট হয়েছিল। কারণ মনিকার হিন্দি কথার মধ্যে ছিল কন্নড় ভাষার একটা টান। সেই জন্য তাকে মহাভারত সিরিয়ালের যে কাস্টিং এর কাজ করছিল টিমটা, তাদের পছন্দ হয়নি। মনিকা রিজেক্ট হয়েছিল, কিন্তু মনিকাকে এই খবরটা কোনোভাবেই নীরজ গ্রোভার দেয়নি। কারণ কোথাও না কোথাও নীরজ গ্রোভার মনিকার সাথে একটা সম্পর্ক চালিয়ে যেতে চাইছিল। অন্যদিকে মনিকা ভাবছিল যদি একটা সম্পর্ক রাখা হয় নীরজের সাথে, তাহলে কিন্তু সে ভালো ভালো কাজ পাবে।
এই জন্য সে নীরজকে ছাড়তে চাইছিল। এইভাবে কিন্তু দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠতা বা একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মাঝে মধ্যেই তারা দেখা করত, দেখা হলে লম্বা লম্বা সময় পর্যন্ত একসাথে থাকতো। মনিকা মাঝে মধ্যেই তার ফ্ল্যাটে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে আসতো। ধীরে ধীরে মনিকা বারবার তাকে জানতে চাইছিল যে সে যে অডিশনটা দিয়ে এসছে সেটার কি হলো। আর যখনই সে ওই অডিশনের কথা বলে তখনই নীরজ চলে যায় অন্য কথায়। মনিকা একটা সময় বুঝতে পেরেছিল, রাগ হয়েছিল, মনিকার সাথে নীরজের ঝগড়া হয়ে গেছিল। কিন্তু নীরজ কোনো না কোনো ভাবে মনিকার সাথে সম্পর্ক রাখতে চাইছিল। নীরজ যেখানে থাকতো সেখানে তার মোট 4 জন বন্ধু ছিল। সবাই তারা প্রতিদিন সন্ধেবেলায় ফ্রি হয়ে দেখা করত। নিশান্ত পাল, দীপক আর লাল ছিল নীরজের বন্ধু। তারা সবাই জানতো যে নীরজ খুব ভালোবাসে মনিকাকে, খুব পছন্দ করে, সম্পর্কটাকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চায়। তারা প্রায় অনেক সময় পার্টিতে দেখেছিল যে দুজন দুজনের সাথে ঘন্টার পর ঘন্টা একসাথে কাটায়, হাগ করে, পরস্পর পরস্পরকে কিস করে। নীরজ গ্রোভার কিন্তু জানেও না যে সে যাকে এইভাবে ভালোবাসছে সে কিন্তু অলরেডি একজনের ফিয়ান্সে। মনিকা নিজের বয়ফ্রেন্ডের ব্যাপারে নীরজকে কিচ্ছু বলছে না, কারণ মনিকা নীরজকে হাতে রাখতে চাইছে কাজ পাওয়ার জন্য। অন্যদিকে মনিকা কিন্তু নিজের বয়ফ্রেন্ডকে ফোন কলে শুনিয়ে রেখেছে যে নীরজ নামের একটা ছেলে তাকে হেল্প করছে কাজ পাওয়াতে। সে একজন টিভি সিরিয়ালের কাস্টিং এক্সিকিউটিভ, সে পারবে তাকে কাজ পাইয়ে দিতে। এই সঙ্গে নিজের একটু দর নিজের বয়ফ্রেন্ডের কাছে বাড়ানোর জন্য বলেছে যে সেই ছেলেটা আমাকে পছন্দ করে, তার কথাবার্তাতে বুঝতে পারছি, কিন্তু আমি তাকে একদম পাত্তা দিই না। এই কথাটা বলার পর থেকেই কিন্তু এমএল চিন্তায় আছে, রাগে আছে, সন্দেহতে আছে যে তার প্রেমিকা অন্য কারো সাথে প্রেম করে ফেলবে না তো, অন্য কোনো ছেলে তার প্রেমিকাকে তার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে না তো। এইভাবে কিন্তু চলছে। 6 মে 2008 একটা নতুন ফ্ল্যাট মুম্বাইয়ের মালাড এলাকাতে ব্যবস্থা কিন্তু করে দিয়েছিল নীরজ গ্রোভার। নীরজ গ্রোভার ওই ফ্ল্যাটের ব্যবস্থা করেছিল মনিকার জন্য। মনিকা তার আগে অন্য কোথাও থাকছিল। মনিকার সমস্ত জিনিস প্যাকিং করে সে ওই ফ্ল্যাটে এসেছিল 6 মে 2008-এ। এদিকে নীরজ নিজের বন্ধুদেরকে বলেছিল যে আমি যাচ্ছি, মনিকার ফ্ল্যাট আজকে সাজানো হবে, জিনিসগুলো আনপ্যাক করা হবে, একটু হেল্প করতে। বন্ধুরা বুঝেছিল আর বন্ধুদের মনে হয়েছিল যে নীরজ মনিকাকে খুব বেশি ভালোবাসছে, তাদের থেকেও বেশি গুরুত্ব দিচ্ছে তাকে। চলো ঠিক আছে, কারণ নীরজের 26 বছর বয়স, সে হয়তো আগামীতে মনিকার সাথে বিয়েও করতে পারে, এটা তার বন্ধুদের মনে হয়েছিল। নীরজ 6 তারিখে চলে যায়, সারা দিন মনিকার সাথে জিনিসপত্র গোছায়। সন্ধে হয়ে এসেছে, নীরজের ফেরার টাইম হয়েছে, নীরজ একটা পিৎজা অর্ডার করে। নীরজ আর মনিকা দুজনে পিৎজাটা খাবে, এমন সময় মনিকার যে বয়ফ্রেন্ড এমিল, তার কল আসে। মনিকা একটু সাইডে সরে গিয়ে চুপি চুপি কথা বলতে শুরু করে বয়ফ্রেন্ডের সাথে। নীরজ কিন্তু কিছুই জানে না। হঠাৎ করে নীরজ মনিকা মনিকা বলে ডাকতে শুরু করে। অপর প্রান্তে ফোনে এমিল, সে কিন্তু শুনেই রেগে যায়, বলে তোমার ঘর থেকে ছেলের কণ্ঠস্বর শোনা যাচ্ছে কেন? মনিকা নিজের বয়ফ্রেন্ড, নিজের ফিয়ন্সেকে বলে, আরে তোমাকে তো আগেই বলেছি নীরজ গ্রোভার সে একজন কাজের মানুষ, সে আমার ঘরটা আমার সাথে গুছিয়ে দিতে এসেছে।
তখন কিন্তু রাত্রি হয়েছে, সেই জন্য এমিলের মনে হয় যে নীরজ ওখানেই রাত্রেবেলায় থাকবে না, তো রাত্রে যেন একদম না থাকে। তখন মনিকা বলে যে না, ডিনার করার পরেই সে চলে যাবে। এতখানি কথা হয়, মনিকা আবার নিশ্চিন্ত হয়ে আগের মতোই নীরজের সাথে বসে আনন্দ করে পিৎজা খায়। পিৎজা খাওয়ার পরে তারা দুজনেই একসাথে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে এমিলের কিন্তু চোখে ঘুম নেই। সে গোয়াতে পোস্টিং ছিল, তড়িঘড়ি সে মুম্বাই চলে আসে। সকালবেলায় 7টার সময় এমিল এসে দরজায় বেল বাজায়। ঘুম ঘুম চোখে মনিকা দরজা খুলেছিল। মনিকা দরজা খুলেই অবাক হয়ে যায়, কিন্তু এমিল কোনো কথা বলে না, তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা বেডরুমে চলে যায়। বেডরুমে যখন গিয়ে দাঁড়িয়ে আছে, তখনও কিন্তু খাটে ঘুমাচ্ছে নীরজ গ্রোভার। নীরজ গ্রোভার কিছু বোঝার আগে এমিল তার উপর চড়াও হয়, মারধর করা শুরু করে, ভীষণ মারধর করছে। এমিল একজন বায়ুসেনার ট্রেনিং প্রাপ্ত অফিসার। অন্যদিকে নীরজ গ্রোভার একটা সাধারণ মানুষ, সে ঘুমাচ্ছিল। সে এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। সে কিছুই বুঝতে পারছিল না। দরজার কোনায় দাঁড়িয়ে থাকা মারিয়া, মনিকা, সুসাই রাজকে সে বারবার জিজ্ঞেস করছিল যে মারিয়া এটা কে। মারিয়া কিন্তু কিছুই বলছিল না, সে বুঝতেই পারছিল না হচ্ছেটা কি। একটা 9 ইঞ্চির কিচেন নাইফ কিচেন থেকে নিয়ে চলে এসেছিল এমিল। এসেই প্রথম যে চোটটা করেছিল, সে নীরজের বুকে ফুসফুসে গিয়ে বসেছিল সেই ছুরি। এখানেই সে থামেনি, সে বারবার আঘাত করেছিল নীরজকে। নীরজ মৃত অবস্থায় বাড়ির মেঝেতে পড়ে আছে। ওই অবস্থাতে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে সে শারীরিক সম্পর্ক করেছিল। পরে কোর্টে যখন কথা হয়েছিল এই বিষয়ে, তখন মনিকা বলেছিল সে স্বেচ্ছায় এটা করেনি, তার বয়ফ্রেন্ড বা তার ফিয়ন্সে তাকে জোর করেছিল। কিন্তু তার ফিয়ন্সের মানসিক অবস্থাটা একবার বুঝুন, যে ওই রকম ভাবে একজনকে মেরে ফেলার পর তার ইচ্ছাও হয়েছিল নিজের গার্লফ্রেন্ডের সাথে শারীরিক সম্পর্ক তৈরি করার। যাই হোক, এই ঘটনা ঘটে যায়। তারপরে কিন্তু মনিকা পুলিশ স্টেশনে খবর দেয়নি, এমিল ঘরেই রয়েছে। মনিকা চলে যায় একটা মলে। মলে গিয়ে সে দুখানা ব্যাগ কেনে, দুখানা বিছানার চাদর কেনে, কয়েকটা পর্দা কেনে। সে নিজের কার্ড দিয়ে এই শপিং গুলো করেছিল। তারপরে সে চলে এসেছিল। সারা দিন ধরে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুজনে মিলে নীরজের শরীরটাকে টুকরো টুকরো করে। 300খানা টুকরো করে দুটো ব্যাগে ঢুকিয়ে বাড়ি ঘর পরিষ্কার করে, পর্দা পাল্টে, বিছানার চাদর পাল্টে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে ফেলা হয়। কিরণ নামের একটা বান্ধবীকে মনিকা কল করে তার গাড়িটা চেয়েছিল। তার গাড়ির ডিক্কিতে সেই ব্যাগ দুটো রেখে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবার সামনে সিকিউরিটি গার্ডের সামনে দিয়ে বেরিয়ে চলে গেছিল। সিকিউরিটি গার্ডের কোনো সন্দেহ হয়নি, কারণ মেয়েটা নতুন ফ্ল্যাটে এসেছে, ব্যাগ আসা যাওয়া করবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, সন্দেহের কোনো ব্যাপার ছিল না। বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড সবার সামনে ব্যাগ দুটোকে ডিকিতে নিয়ে সোজা বেরিয়ে গেছিল। পেট্রোল পাম্পে তেল নেওয়া হয়েছিল। তারপরে তারা সোজা চলে গেছিল মানুরের আমাগান ফরেস্টে, নির্জন জঙ্গল। সেখানে গিয়ে ব্যাগ দুটোকে, সেই লাইটার নিয়ে এসেছিল তারা সঙ্গে, পুড়িয়ে ফেলে। পুরো পোড়েনি, খুব নির্জন জঙ্গল, আধ পোড়া অবস্থায় ছেড়ে দেয়। মনিকা আর এমিল দুজনে কিন্তু সঙ্গে করে নীরজের ফোনটাও নিয়ে এসেছিল।
যখন তারা জঙ্গলে দুটো ব্যাগ নিয়ে নেমেছে তখন একটা কল এসেছিল নীরজের কোনো বন্ধুর। মনিকা কল রিসিভ করবে না এটা জানা ছিল, তবে মনিকা নিজের হাতে নিয়ে দেখতে চাইছিল কে কল করছে। দেখতে গিয়ে হঠাৎ করে ফোনটা আবার রিস্টার্ট হয়ে যায়। রিস্টার্ট হয়েছিল বলেই নীরজ গ্রোভারের লাস্ট লোকেশন কিন্তু তদন্তের সময় পুলিশ ওই জঙ্গলে দেখতে পেয়েছিল। আবার রাত্রেবেলায় 9:30টার সময় তারা দুজনেই গাড়ি করে নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। এমিল চলে গেছিল নিজের কাজের জায়গায়। নেক্সট ডে সকালবেলায় মনিকা নীরজের ফোনটা নিয়ে নীরজের এক বন্ধুর বাড়ি যায়, যে বন্ধু ফোন করছিল সেই সময়। তার কাছে গিয়ে বলে যে পরশুদিন ঘর গোছাবার জন্য নীরজ আমার বাড়িতে এসেছিল। নিশা নামের কেউ একজন তাকে কল করেছিল। তাড়াহুড়োতে সে বেরিয়ে চলে গেছিল। ফোনটা কিন্তু আমার ফ্ল্যাটেই রেখে গেছিল। কাল আমি সারাদিন অপেক্ষা করেছি, কিন্তু নীরজ নিজের ফোনটা নিতে আসেনি। এই কথা বলে সে ওই ফোনটা তার বন্ধুকে দিয়েছিল। দুজনে আবার পুলিশ স্টেশনে গেছিল। পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা বলেছিল। অন্যদিকে নীরজের বাবা মা আর ছোট ভাই প্রত্যেক দিন নীরজ তাদেরকে দিনে 2বার করে কল করে। সে হঠাৎ এইভাবে চুপ করে গেল কেন তারা বুঝতে পারছিল না। তারা নীরজের বন্ধুদের কাছে কল করে জানতে পেরেছিল যে নীরজকে পাওয়া যাচ্ছে না। নীরজ নিজের ফোনটা একটা মেয়ের বাড়িতে রেখে দিয়ে কোথাও একটা চলে গেছে। নীরজের বাবা চলে এসেছিলেন, তিনিও পুলিশ স্টেশনে এসে পুলিশের সাথে দেখা করেছিলেন। প্রথমেই পুলিশ মারিয়ার জিজ্ঞাসাবাদ করে, কারণ মারিয়ার সাথেই সবসময় নীরজকে গত 2 মাস ধরে দেখা যাচ্ছিল। যে ব্যাপারটা নীরজের বন্ধুরা পুলিশকে জানিয়েছিল। মারিয়াকে জিজ্ঞেস করা হয়। মারিয়া আগে যে গল্প বন্ধুকে শুনিয়েছিল সে গল্পই পুলিশকে সে আবারও শুনিয়েছিল, নীরজের বাবা মাকেও শুনিয়েছিল। নীরজের বন্ধুরা পুলিশ টিমকে জানায় যে মারিয়ার সাথে নীরজের প্রেমের সম্পর্ক ছিল। আর মারিয়ার যে একজন ফিয়ন্সে রয়েছে, বয়ফ্রেন্ড রয়েছে, সেই ব্যাপারে নীরজ কোনোদিন জানতো না। তখন মারিয়ার যে বয়ফ্রেন্ড তার কাছে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে জিজ্ঞেস করা হয় যে সে ওই দিন কোথায় ছিল। সে বলেছিল তার একটা ট্রেনিং ছিল, সেই জন্য তাকে গোয়া থেকে মুম্বাই যেতে হয়েছিল। কিন্তু তার যে নেভির অফিস সেখান থেকে জানা যায় সেই ধরনের কোনো ট্রেনিং তার ছিল না। অকারণ সে কেন মিথ্যা কথা বলছিল পুলিশের কাছে, এই ব্যাপারটাতে তার উপর সন্দেহটা পুলিশের আরো বেড়ে গেছিল। ওই অ্যাপার্টমেন্টের গার্ডের কাছে জিজ্ঞেস করা হয় তারা নীরজকে ঢুকতে দেখেছিল, বেরোতে দেখেছিল কিনা। গার্ড বলেছিল ঢুকতে দেখেছিল, বেরোবার কোনো সিসিটিভি ফুটেজ নেই, কোনো রেকর্ড নেই। তবে হ্যাঁ, যে বাড়িটাতে এসেছিল সেই বাড়ির যে ম্যাডাম একটা গাড়িতে করে কোথাও একটা বেরিয়েছিলেন, তাদের কাছে দুটো বড় বড় ব্যাগ ছিল। এই সমস্ত ব্যাপারগুলো সন্দেহ বাড়াচ্ছিল মনিকার উপর। মনিকা সেই দিন কোথায় কোথায় গেছিল নীরজ যেদিন হারিয়ে গেছে তারপর থেকে, সেটা যখন দেখা যায় তখন দেখা গেছিল সে একটা শপিং মলে গেছিল, সেখানে চাদর কিনেছিল, সেখানে রুম ফ্রেশনার কিনেছিল, লাইটার কিনেছিল। এবার মনিকাকে যখন জিজ্ঞেস করা হয় যে ওগুলো সে কেন কিনেছিল, সে বলে সে নতুন ফ্ল্যাট কিনেছে, সে কিনতেই পারে। কিন্তু পুলিশের চোখকে সে ফাঁকি দিতে পারছিল না। পুলিশ তার উপর সন্দেহ করছিল, কারণ তার উত্তর দেওয়ার যে স্টাইলটা ছিল সেটা একটু সে ঘাবড়ে গিয়ে উত্তর দিচ্ছিল, সেটা বোঝা যাচ্ছিল। মনিকাকে জিজ্ঞেস করা হয় যে সে নিজের ফিয়ন্সের সাথে কিরণের গাড়ি নিয়ে কোথায় গেছিল। সে বলেছিল যে তারা দাদর গেছিল। তার বয়ফ্রেন্ড একই রকম ভাবে তারা প্ল্যানিং করেছিল, সেই জন্য সেও বলেছিল তারা দাদর গেছিল। কিন্তু দাদর যাওয়ার রাস্তায় কোনো সিসিটিভি ফুটেজে ওই গাড়িটা ধরা পড়েনি।
কিন্তু অন্য এরিয়াতে ওই ফ্ল্যাট থেকে বেরোবার সমস্ত রাস্তার সিসিটিভি গুলো যখন চেক করা হয় তখন দেখা গেছিল মানুরের আমাগান জঙ্গলের দিকে যে রাস্তাটা যায় সেখান দিয়ে তারা গেছিল। তার আগেই কিন্তু পুলিশ নীরজ গ্রোভারের লাস্ট লোকেশন মানুরের আমাগান জঙ্গল সেটা পেয়ে গেছিল। তারপরেই সেদিকে যাওয়ার রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করতে একটা পেট্রোল পাম্পে তাদের গাড়িটা ধরা পড়েছিল। পেট্রোল পাম্পে যে পেট্রোল দেয় গাড়িতে তার সাথে যখন কথা হয়, তাকে যখন এই দুজনের ফটো দেখানো হয়, গাড়ির ফটো দেখানো হয়, সে চিনেছিল। সে বলেছিল যে হ্যাঁ, এই ম্যাডাম আর এই স্যার দুজন এসেছিলেন, তারা পেট্রোল নিয়ে কোন দিকে গেছিলেন সেটাও বলেছিল। এবার কিন্তু আর কোনো উপায় ছিল না, মনিকা আর তার বয়ফ্রেন্ড পুরো ব্যাপারটা পুলিশকে বলতে বাধ্য হয়েছিল। তবে তার বয়ফ্রেন্ড বলেছিল যে সে কখনোই জানতো না যে তার গার্লফ্রেন্ডের নীরজের সাথে কোনো সম্পর্ক আছে বা তারা এইভাবে এত ঘনিষ্ঠভাবে সময় কাটায় থাকে। তার গার্লফ্রেন্ড তাকে বলেছিল যে নীরজ নামের একটা ছেলে তাকে খুব পছন্দ করে, তার কাজের জন্য তাকে হেল্প করবে, তাকে বিরক্ত করে। আর সে যেহেতু মনিকাকে নিজের ফিয়ন্সেকে ভীষণ ভালোবাসে, সেই জন্য তার বেডরুমে তাকে দেখে সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারেনি, এই ঘটনা ঘটেছে। মনিকা অন্যদিকে বলেছিল যে আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু করিনি, যা করেছে এমিল করেছে। দুজন পরস্পরের ওপর দোষ চাপাচ্ছিল। পুলিশ যায় মনিকার ফ্ল্যাটে। ভালোভাবে যখন চেক করা হয়, দেখা হয়, তারা যতই বাড়িঘর পরিষ্কার করুক, উন্নত টেকনোলজির জন্য রক্তর দাগ তারা পুরোপুরি ধুয়ে মুছে ফেলতে পারেনি। সেগুলো ধরা পড়ে। দুজনের কল ডিটেল 7 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মনিকা আর এমিল 1000 বার ফোন কলে কথা বলেছিল। নর্মালি কিন্তু তারা এতদিন এইভাবে কথা বলতো না। সমস্ত ব্যাপারগুলো জানার পর পুলিশ তাদের দুজনকে অ্যারেস্ট করেছিল আর তারা মেনেও নিয়েছিল যে তারা এই ঘটনা ঘটিয়েছে। 2009 সালে কোর্টে ট্রায়াল শুরু হয়। 2011 সালে 13 বছরের জেল দেওয়া হয়েছিল এমিলকে, কারণ এমিল রাগের মাথায় ঘটনা ঘটিয়ে ফেলেছিল। পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা সে ঘটায়নি। অন্যদিকে মনিকা, যার জন্য এত বড় একটা ঘটনা ঘটে গেছে, যে দুটো ছেলেকে একই সঙ্গে ব্যবহার করছিল, সে নিজের কাজ পাওয়ার জন্য নীরজকে আর সিকিউর একটা ভবিষ্যৎ পাওয়ার জন্য এমিলের সাথে সম্পর্ক রাখছিল। সেই মারিয়া মনিকাকে 3 বছরের জেল দেওয়া হয়েছিল। যে সময় তার সাজা শোনানো হচ্ছিল ততদিনে তার 3 বছরের থেকে বেশি জেল খাটা হয়ে গেছিল। সেই জন্য সঙ্গে সঙ্গে তাকে ছাড় দেওয়া হয়। এমিলকে 13 বছরের জেল খাটতে হয়েছিল, তারপর তার ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এখন বর্তমানে এমিল কোথায় আছে? চাকরিটা তো তার চলেই গেছিল। 13 বছর জেল খাটার পর সে কোথায় আছে, কাদের সাথে আছে, কেউ তার খোঁজ জানে না। অন্যদিকে মনিকার নাম বারবার অপরাধ জগতে উঠে এসেছে। সে জেল থেকে ছাড়া পাওয়ার পর 2015 সালে হজযাত্রীদের কাছে 2,22,00,000 টাকা চিটিং করে নিয়ে নেওয়ার অপরাধে তার উপর একটা কেস হয়েছিল। কয়েকদিন জেলেও থাকতে হয়েছিল, তারপর তার জামিন হয়ে যায়। 2018 সালে একটা ব্যাংকে 30 লাখ টাকার একটা জালিয়াতি সে করেছিল, সেটার জন্যও তাকে একবার অ্যারেস্ট করা হয়েছিল, তারপর তাকে ছাড় দেওয়া হয়েছে। এখনো সে বহাল তবিয়তে কোথাও না কোথাও নিশ্চয় এইভাবে জালিয়াতি করে বেড়াচ্ছে। অন্যদিকে একবার সেই মা বাবার কথা ভাবুন, যারা কিন্তু নিজেদের ওই 26 বছর বয়সী একটা ছেলেকে হারিয়ে দিয়ে আজীবন অবসাদে ভোগার একটা সাজা কাটাচ্ছে। এই হলো আমাদের দেশের আইন ব্যবস্থা। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই নিজেদের মূল্যবান কমেন্ট দিয়ে জানাবেন।
খুব ভালো থাকবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন।